হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ফাইনাল স্টাডি চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। তো তোমাদের সামনে প্রাইমারি টেট এক্সাম রয়েছে এবং প্রাইমারি ইন্টারভিউর জন্য অনেকেই প্রিপারেশন নিচ্ছ, ঠিক আছে? তো এই ক্লাস যেগুলো আমরা করাচ্ছি সেগুলো প্রাইমারি টেট এক্সামে যেরকম হেল্প করবে সেরকম প্রাইমারি ইন্টারভিউতে কিন্তু হেল্প করবে। তার কারণ এগুলো হচ্ছে তোমার গ্রামারের টপিক। গ্রামার থেকে কিন্তু প্রাইমারি ইন্টারভিউ বোর্ডে ভালো লেভেলে কিন্তু প্রশ্ন করা হয়। তুমি যে স্ট্রিমের বা যেই ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হও না কেন, বাংলা ব্যাকরণ এবং ইংলিশ গ্রামার থেকে প্রশ্ন করা হবেই, ঠিক আছে? এবং প্রাইমারি টেটেও কিন্তু তোমার এই যে বাংলা গ্রামার থেকে একটা সেপারেটিভ বাংলা থেকে 30 মার্ক আছে, সেটা তো অবশ্যই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এছাড়াও যাদের যেই এক্সামগুলোতে বাংলা থাকে সেগুলোর জন্য কিন্তু তারা, যেমন পঞ্চায়েত, ঠিক আছে, সেগুলোর জন্য বা তোমার আইসিডিএস সেগুলোর ক্ষেত্রে কিন্তু বাংলা রয়েছে, তারা কিন্তু ক্লাসগুলো দেখতে পারে। ওকে, তো চলো শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা দেখবো সেটা হচ্ছে এক কথায় প্রকাশ। ওকে, গত ক্লাসে আমরা ইডিয়ামস অর্থাৎ বাগধারা নিয়ে ক্লাসটা করিয়েছিলাম। আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে। তো অন অড সাবস্টিটিউশন, যেটাকে আমরা ইংলিশে বলি এক কথায় প্রকাশ, মানে এক কথায় একটা বড় স্টেটমেন্টকে সংক্ষেপে বলা, ঠিক আছে, ছোট করে বলা বা অ্যাব্রিভিয়েট রূপ, ঠিক আছে? তো একটু দেখে নিই আমরা একটু। একাধিক কথায় প্রকাশ হলে কোনো ভাবকে প্রয়োজন মতো একটি শব্দের প্রকাশ করাকে এক কথায় প্রকাশ বলে সাধারণ পক্ষে। ওকে, যেটাকে আমরা বলি এক পথীকরণ বা বাক্য সংকোচন, মানে বাক্যটাকে সংকোচন করা, ঠিক আছে, বাক্যটাকে সংকোচন করে একটা শব্দে রূপান্তর করা বা বাক্য সংহতিও বলা হয়। তাহলে জেনে গেলে তোমরা এক কথায় প্রকাশকে অন্য নামে এক পদীকরণ বলা হয়, বাক্য সংকোচন বলা হয় এবং বাক সংহতিও কিন্তু বলা হয়। ভাষাকে সহজ এবং সাবলীল এবং প্রাণঞ্জল, ঠিক আছে, ও সুন্দরভাবে প্রকাশের ক্ষেত্রে এগুলো কিন্তু বা এক কথায় প্রকাশ কিন্তু আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে? আমরা যখন রাইটিং করি, লিখি, তখন মানে সেটা যেন আমাদের অল্প সময়ের মধ্যে লেখা হয় বা এগুলো কখন দরকার পড়ে যারা, এবং যারা দেখো প্রত্যেকটা টপিক কিন্তু প্রত্যেকটা টপিকের সাথে কিন্তু রিলেটেড। যারা মেন্সের জন্য প্রিপারেশন নাও, তাই না, বিভিন্ন এক্সামের মেন্সের জন্য, যেমন WBSI বলো, ক্লার্কশিপ রিসেন্টলি হলো, তারা অনেকে মেন্সের জন্য পড়ছো। তো মেন্সের জন্য পড়তে গিয়ে ধরে নাও তোমাকে দিল প্রেসি রাইটিং বা সামারি রাইটিং, যে একটা বড় একটা ধরে নাও প্যারাগ্রাফ দিয়ে দিল, সেটাকে ছোট করে লিখতে হবে। তখন ছোট করে লেখার ক্ষেত্রে তোমাকে এই যে এক কথায় প্রকাশের ব্যবহার করতে হবে, তাহলে জানতেই হবে, তাহলে ব্যাকরণ জানতেই হবে তোমাকে, ঠিক আছে? এটা ডেসক্রিপটিভ রাইটিং হোক, অবজেক্টিভ হোক, তো ব্যাকরণ অবশ্যই ইম্পর্টেন্ট। তো অবশ্যই বুঝতে পারলে যেটা বলতে চাইলাম আমি, ঠিক আছে? এক্ষেত্রে অর্থের কোনো রকম পরিবর্তন না করে বাক্যকে ছোট কিংবা বড় করা যায়। এই চর্চার মধ্যে দিয়ে ভাষার শব্দ সম্পদকে সুষ্ঠুভাবে আয়ত্ত করা সম্ভব। সংক্ষিপ্ততা, ঋজুতা এর প্রধান কিন্তু গুণ। ওকে, বাক্যের রূপ পরিবর্তনে এক কথায় প্রকাশ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। পরের পাতায় তোমাদের কিছু উদাহরণ দেওয়া হলো, ঠিক আছে, এটা লেখা আছে। তো চলো আমরা এখানে আজকের ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 25টা আমরা অনার্স সাবস্টিটিউশন বা এক কথায় প্রকাশ রেখেছি, যেগুলো এক্সামে এসছে এবং যেগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো অবশ্যই এগুলো দেখে নিও এবং খাতাতে অবশ্যই নোট ডাউন করো। প্রথম দেখো লেখা আছে, অনুকে যার দ্বারা লেখা যায়, ঠিক আছে, সরি দেখা যায়, লেখা যায় বলছি আমি। অনুকে মানে ছোট ছোট যে অনুগুলো রয়েছে সেগুলোকে যার সাহায্যে দেখা যায় সেটাকে আমরা কি বলি? আনুবীক্ষণিক, তাই না? আনুবীক্ষণ, তাই না? যার সাহায্যে দেখা যায় তাকে কি বলে? আনুবীক্ষণ। এমন বলি না যে আনুবীক্ষণিক যন্ত্র, ঠিক আছে, খুবই সহজ। 2 নাম্বার দেখো, অতিথির আপ্যায়ন কি হবে? আতিথেয়তা, খুবই সহজ, এমনি মনে থাকে আমাদের, আমরা বলি তো আতিথেয়তা, তাই না? আতিথ্য, অতিথির আপ্যায়ন করা, সেবা শুশ্রূষা করা। ওকে, নেক্সট 3 নাম্বার দেখো, অর্থহীন উক্তি। অর্থহীন উক্তি আমরা কি বলি? প্রলাপ, পাগলের প্রলাপ আমরা বলি, কথায় কথায় বলি না, যেগুলো পাগলের প্রলাপ, মানে কি এর কথার কোনো মানে নেই, মিনিংলেস, ঠিক আছে, অর্থহীন কথা। নেক্সট 4 নাম্বার দেখো, অতি দুর্গম স্থান। অতি দুর্গম স্থান যেখানে মানে খুবই দুর্গম জায়গা, সেটাকে আমরা কি বলি? গহন বলি, ঠিক আছে? এগুলো একটু মানে বাস্তবের সাথে রিলেট করে পড়ার চেষ্টা করবে, দেখবে খুব সহজে কিন্তু মনে থাকবে। এগুলো হচ্ছে মনে রাখার বিষয়, ঠিক আছে? এগুলো বেশি মুখস্থ করতে যাবে না, একটু বাস্তবের সাথে রিলেট করার চেষ্টা করবে এবং দেখবে তাদেরকে এমনি মনে থেকে যাবে, ঠিক আছে? 5 নাম্বার দেখো, আয়ুর পক্ষে হিতকর। আয়ুর পক্ষে হিতকর, এটাকে কি বলে? আয়ুষ্য বলে। বানানগুলো অবশ্যই লক্ষ্য করবে, বানানগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন কিন্তু বা ইন্টারভিউ বোর্ডে কিন্তু অনেক সময় বানান জিজ্ঞাসা করে যে এই বানানটা বলো তো, দুটো বানান লিখে দিল, একটা খাতাতে দুটো বানান লিখে দেবে, কোন বানানটা ঠিক আছে বা এখানে এই দুটোর মধ্যে কোনটা ভুল আছে বলো দেখি, এরকম করে কিন্তু দেয়। সেহেতু বানানটা অবশ্যই প্র্যাকটিস করবে এখন থেকে। 6 নাম্বার দেখো কি বলছে, আসল কথা বলার আগে মুখ বন্ধ। তাহলে কি? ভনিতা, বল না, ভনিতা করা। এই এত ভনিতা করছিস কেন রে? ঠিক আছে, মানে যেটা আসল কথা সেটা বলছে না, আর ঘুরিয়ে পেঁচিয়ে অন্যান্য কথা মানে বলার চেষ্টা করছে, মানে যেটা টু দা পয়েন্ট না এক কথায়, ঠিক আছে? মানে বলবে কিন্তু ওই যে ভনিতা করে করে বলবে, এই হচ্ছে ব্যাপার। তো ওটাকে বলা হয় আসল কথা বলার আগে মুখ বন্ধ, যেটা যখনই মেন টপিক আসছে তখন মুখ বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। 7 নাম্বার দেখো, আয় বুঝে ব্যয় করে, যে আয় বুঝে মানে নিজের ইনকাম অনুসারে যে এক্সপেন্ডিচার করে, খরচ করে, তাই না, তাকে কি বলে? আমরা মিত ব্যয় বলি, ইকোনমিক্যাল বলি, তাই না? ইংলিশে ইকোনমিক্যাল বলে। তো এগুলো যেমন বাংলা রয়েছে, ইংলিশেও কিন্তু এরকম আমরা এক্সামের জন্য অনার্স সাবস্টিটিউশন মুখস্থ করি, ঠিক আছে? তো এগুলো এরকম মুখস্থ করলে দেখবে সুবিধা হয়। আয় বুঝে যে ব্যয় করে তাকে বলে মিত ব্যয় বলি, ইকোনমিক্যাল বলি, ঠিক আছে?
অনেকে কিপ্টে বলে, ওই কিপ্টে ব্যাপারটাই এইখানে, ঠিক আছে, মিতব্যয়ী ভালোভাবে লেখা আছে, ওকে। বা কৃপণ বলা হয়, কৃপণ ব্যক্তি, ওকে, সেটাই ভালোভাবে মিতব্যয়ী বলা হয়, ওকে। নেক্সট 8 নম্বর দেখো, আগমনে যার কোনো তিথি নেই, কি বলে যে অতিথি মানে যে কোনো তিথিতে উদয় হয় এসে, তাই না? আগমনে যার কোনো তিথি নেই, যে কোনো তিথিতে উদয় হয় তাকে কি বলা হয়? অতিথি বলে, তাই না? খুবই সহজ এবং ইন্টারেস্টিং ব্যাপারটা। নেক্সট দেখো 9 নাম্বার, ইন্দ্রের হস্তি, ইন্দ্রের হস্তি কি বলে? ঐরাবত। আশা করি সকলেই জানো ইন্দ্রের হস্তি কি বলে? ঐরাবত, বানানটা লক্ষ্য রাখবে, ওকে। 10 নাম্বার দেখো, ইতিহাস জানেন যিনি, যিনি ইতিহাস জানে তাকে কি বলা হয়? ঐতিহাসিক, তাই না? হিস্টোরিয়ান, ঐতিহাসিক, ইতিহাস জানেন যিনি। যিনি ভূগোল জানেন তাকে কি বলা হয়? ভৌগোলিক, তাই না? বা ভূগোলবিদ বলা হয়, ঠিক আছে। যিনি বিজ্ঞান সম্পর্কে জানেন তাকে কি বলা হয়? বৈজ্ঞানিক বা বিজ্ঞানী। এরকম করে কিন্তু একই রকম ভাবে মনে থাকে, ঠিক আছে, মানে এগুলো হয়। নেক্সট দেখো 11 নাম্বার, ঈশান কোণের অধিপতি, ঈশান কোণ, ঈশান কোণের যিনি অধীশ্বর, মানে যিনি মানে অধিপতি, ঠিক আছে, তিনি হচ্ছেন শিব, আমাদের ভোলা বাবা, ঠিক আছে। 12 নাম্বার দেখো, উপযুক্ত বয়স হয়েছে যার কি বলা হয়? সাবালক, ঠিক আছে, সাবালক, সাবালিকা, তাই না? ছেলেদের ক্ষেত্রে বালক বলি আমরা, মেয়েদের ক্ষেত্রে বালিকা বলি। নেক্সট দেখো 13 নাম্বার, উভয় পাশে বৃক্ষ শ্রেণীযুক্ত পথ, মানে দুই পাশেই একটা পথ আছে যেটার দুই পাশেই গাছপালা রয়েছে, বৃক্ষ শ্রেণীযুক্ত, শ্রেণী মানে শাখা বা প্রশাখা, সেটাকে আমরা কি বলি? বিথি বলি, ঠিক আছে, বিথি, বয় দীর্ঘই থয়ে হস্যই, ওকে। নেক্সট দেখো 14 নাম্বার কি বলছে দেখো, উৎকৃষ্ট কাজ, উৎকৃষ্ট কাজ মানে ভালো কাজ, সুকৃতি, ভালো কৃতি, ভালো কাজ, সু অর্থে তো আমরা ভালোকে বোঝাই, খুবই সহজে আমরা মনে রাখতে পারি, সু অর্থে তো আমরা ভালোকে বোঝাই, বলি না যে সুখবর, তাই না? সুসন্দেশ, এরকম করে আমরা বলি, ভালো সন্দেশ, তাই না? এরকম মানে শুভ, এরকম ভালো অর্থে শুভ বা দন্তস্বয় হস্য ব্যবহার করা হয়। তাহলে উৎকৃষ্ট কাজে কি বলা হয়? সুকৃতি বা ভালো কাজ, ওকে। 15 নাম্বার দেখো, উপন্যাস রচনা করেন যিনি, যিনি উপন্যাস রচনা করেন তাকে কি বলা হয়? ঔপন্যাসিক, খুবই সহজ। 16 নাম্বার দেখো, উল্লেখ করা হয় না যা, কি বলা হয়? বলে না যে এটা উজ্জ্ব রয়েছে, এটাকে উল্লেখ করা হয়নি, উজ্জ্ব অবস্থায় রয়েছে, যেটা উল্লেখ করা হয় না কিন্তু সেখানে রয়েছে, ঠিক আছে, সেটা হচ্ছে কি বলে আমরা? উজ্জ্ব অবস্থায় রয়েছে। অনেক সময় গ্রামার বা ইংলিশ গ্রামার করতে গিয়ে আমরা বলি না যে এই জায়গাটায় এটা বসানো হয়নি কিন্তু এখানে রয়েছে, উজ্জ্ব অবস্থায় রয়েছে। নেক্সট দেখো 17 নাম্বার, ঊর্ধ্ব ও বক্রভাবে যা গমন করে, ঊর্ধ্ব এবং বক্রভাবে, বক্র মানে কি? আঁকা বাঁকা, এরকম বাঁকা বাঁকা, তাই না? তাহলে কি হবে? তরঙ্গ, উঁচু নিচু হয়। দেখো তরঙ্গ কি হয়? সমুদ্র তরঙ্গ আমরা পড়েছি যে উঁচু নিচু হয়, আবার কি হয়? আঁকা বাঁকা, সোজা এরকম কি যায়? এরকম যায় না। সমুদ্র তরঙ্গে এরকম হয়, তাই না? সকলে দেখেছো যারা সমুদ্র যারা দেখেছো কি হয়? সমুদ্র তরঙ্গ এরকম হয়, এরকম এরকম মানে ঢেউ খেলে, তাই না? এটাই বলা হয়েছে যে ঊর্ধ্ব ও বক্রভাবে যা গমন করে সেটাকে কি বলে? সেটাকে বলে তরঙ্গ, ওকে, খুবই সহজ। ঋতুতে ঋতুতে যোগ্য করেন যিনি, ঋত্বিক, খুবই সহজ। ঋতু থেকে আমরা মনে রাখতে পারি ঋতু, ঋত্বিক, ওকে। নেক্সট দেখো 19, একই সময়ে বর্তমান, একই সময়ে বর্তমান কি হবে? সমসাময়িক, একই সময়, সম বলি না আমরা, সমবয়সী, একই বয়স বোঝাতে আমরা সমবয়সী, সম কথাটা লাগাই, তাই না? তাহলে একই সময় বলছে বর্তমান, তখন হবে সমসাময়িক, ওকে। নেক্সট দেখো, এক পাড়ার লোক, এক পাড়ার লোককে আমরা কি বলি? পড়শি বলি, বলি না যে পড়শি বসত করে, যে একটা গান ছিল, আমার বাড়ির কাছে আরশিনগর, সেথা এক পড়শি বসত করে, তাই না? একটা গান ছিল না? বা প্রতিবেশী বলে, তাই না? ঐক্যের অভাব, ঐক্যের মানে কি? ইউনিটি, মানে মিল, ঠিক আছে। ঐক্যের অভাব সেটা কি বলে? অনৈক্য, লাগিয়ে দাও হয়ে যাবে অনৈক্য, ঠিক আছে। 22 নম্বর দেখো, ওজন করে যে ব্যক্তি তাকে কি বলা হয়? তৈলিক, তৈলিক, যিনি ওয়েট করেন বা ওজন করেন সেই ব্যক্তিকে বলা হয় তৈলিক, ওকে। 23 নম্বর প্রশ্ন দেখো, মানে 23 নম্বর এক কথায় প্রকাশ, কি বলছে দেখো, ঔষধের জন্য ব্যবহৃত গাছগাছরা, মানে যেই গাছগাছরা, মানে যেই গাছ থেকে আমরা ঔষধ মানে তৈরি করি সেটা কি বলে? বক্কাল, ঠিক আছে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। বা আমরা ঔষধীয় গাছ বলি, তাই না? ঔষধি গাছ, সেখানে বক্কাটাই নেওয়া হয়েছে, ঠিক আছে, যেটা অপশন থাকবে সেটাই অ্যান্সার করে আসবে। ঔষধের জন্য যে গাছ ব্যবহার করা হয়, যে গাছটা সেটাকে আমরা বলি বক্কাল, ওকে। 24 নম্বর দেখো, এক স্থান থেকে অন্য স্থানে গমন করে যে কি বলে? যাযাবর বলে আমরা, তাই না? বলি তো, ভ্যাগাবন্ড, ভবঘুরে, এক জায়গা থেকে আরেক জায়গা উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করে, যাযাবর, তাই না? বলি তো যাযাবর, মানে যে চিরস্থায়ী নয় এক জায়গায়, যে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করে মানে উদ্দেশ্যে। নেক্সট দেখো আজকে লাস্ট আমাদের অনার্স সাবস্টিটিউশন, ঠিক আছে। পরের ক্লাসে আমরা বাকি পার্টগুলো মানে ইম্পর্টেন্ট গুলো আলোচনা করবো। তো 25 নম্বর দেখো, কোথাও উঁচু কোথাও নিচু, ধরো কোথাও উঁচু আবার কোথাও নিচু, কোথাও উঁচু কোথাও নিচু, তখন কি বলে? বন্ধুর বলি, যারা জিওগ্রাফি নিয়ে পড়েছো বা জিওগ্রাফি পড়েছো তারা এমনি পারবে। বন্ধুর জায়গা, উঁচু নিচু জায়গা, উচ্চাবচ, ঠিক আছে।
উঁচু নিচু এরকম আমরা বলতে বন্ধুর শব্দটা ব্যবহার করি। আশা করি বুঝতে পারলে। তাহলে এই ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 25টা গ্রামার নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে? মানে অনার্ড সাবস্টিটিউশন নিয়ে আমরা আলোচনা করলাম। তো পরের ক্লাসে আমরা বাকি যে পার্টগুলো রয়েছে যেগুলো ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য সেগুলো আমরা অবশ্যই আলোচনা করব। এবং যারা যারা আমাদের বিভিন্ন রকম আমাদের কোর্স রয়েছে, ঠিক আছে, যারা যারা নিতে চাও তারা ডেসক্রিপশন বক্সে দেখবে একটা লিঙ্ক আছে, ঠিক আছে? আমাদের অ্যাপের লিঙ্ক রয়েছে, বা প্লে স্টোরে গিয়ে যদি তোমরা ফাইনাল স্টাডি লেখো, ফাইনাল স্টাডি, ঠিক আছে, STUD হয়, দেখবে আমাদের লোগোটা দেখতেই পাচ্ছ, ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। এই লোগোটা দেখে তোমরা অ্যাপটা ডাউনলোড করতে পারো এবং আমাদের বিভিন্ন কোর্স রয়েছে কম্পিটিটিভ এক্সামের জন্য, সেগুলো তোমরা পারচেস করতে পারো। এবং সেখানে তাছাড়া বিভিন্ন ফ্রি ক্লাস, ফ্রি নোটস, ফ্রি PDF কিন্তু আমরা দিয়ে থাকে, সেগুলো তোমরা নিতে পারো। তো এই অ্যাপটা ডাউনলোড করে নাও। এবং যদি কোনো রকম প্রবলেম হয় কোনো ক্ষেত্রে, দেখবে ডেসক্রিপশন বক্সে একটা আমি নাম্বারও দিয়ে দিচ্ছি, 9339077688, আমি লিখে দিচ্ছি। এই নাম্বার তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো যদি কোনো রকম প্রবলেম হয়, ঠিক আছে? 9339077688, এটা আমার নিজস্ব নাম্বার, ঠিক আছে? এখানে তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো কোনো রকম ডাউট তোমাদের যদি কোনো ক্ষেত্রে থেকে থাকে, ঠিক আছে? যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও, ঠিক আছে, যেন সবারই উপকার হয়, ঠিক আছে? আমি এরকমভাবে ধরে ধরে তোমাদের ইন্টারভিউ এবং তোমাদের প্রাইমারি টেট এক্সামের জন্য মানে সমস্ত টপিকগুলোকেই, যেগুলো ইম্পর্টেন্ট টপিক সেগুলো নিয়ে এরকমভাবেই ক্লাস করাবো। তো অবশ্যই চ্যানেলে মাঝে মাঝে তোমরা ভিজিট করবে, ঠিক আছে? তো অবশ্যই একটা লাইক করে দাও। আর তোমরা ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর কি ধরনের তোমরা ক্লাস চাও সেটাও জানাতে ভুলবে না। ওকে, থ্যাংক ইউ।